বিলাসপুর গ্রামে কমলা তার ছেলে রবি এবং মেয়ে মিনার সঙ্গে থাকত। ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় কমলা পাশের গ্রামে পার্বতী নামের এক মেয়ের সঙ্গে রবির বিয়ে ঠিক করে। পার্বতী খুব গরিব পরিবারের মেয়ে ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর হওয়ায় কমলার পছন্দ হয়ে যায়। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে এবং সকলে বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। আরে রবি, এই দেখ, পার্বতীর বাবা মা বিয়ের প্যান্ডেল ভালোভাবে করেনি। এখন বর্ষাকাল চলছে, এটা কি তাদের জানা ছিল না? তুমি একদম ঠিক বলেছ মা, সামান্য বৃষ্টি হলেই তো প্যান্ডেলের ভেতরে জল ঢুকে পড়বে। মা, আমি রান্নার জায়গাটাও দেখে এলাম, খোলামেলা জায়গাতে রান্না করা হচ্ছে। আমার হবু বৌদির পরিবার গরিব হবার সাথে সাথে মাথা মোটা। ঠিক আছে, তোর এখানে বস, আমি একবার গিয়ে পার্বতী মায়ের সঙ্গে একটু আলোচনা করে আসি। কমলা এই বলে পার্বতীর মা বিপাশার কাছে গিয়ে তাকে আয়োজনের ব্যাপারে কিছু বলতে থাকে। আরে বিপাশা দিদি, বর্ষাকালের সময় আপনারা এত খোলামেলা ভাবে আয়োজন করেছেন কেন? আমাদের একটা মান সম্মান আছে, আমাদের অতিথিরা অসম্মানিত হলে কিন্তু ভালো হবে না। আসলে দিদি, আমাদের যতটা সামর্থ্য ছিল আমরা সেরকম ভাবে আয়োজন করেছি। তবে আপনি চিন্তা করবেন না, বৃষ্টি হবে না, সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যাবে। সেটাই প্রার্থনা করো, কারণ আকাশের অবস্থা দেখে আমার ভালো মনে হচ্ছে না, যে কোনো সময় জোরালো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কমলা এই বলে আবার বিয়ের জায়গায় চলে যায়। কিছু সময় পর পার্বতী এবং রবির বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে শেষ হবার সাথে সাথেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং খোলা জায়গায় রান্না হওয়ায় সমস্ত রান্নায় জল পড়ে যায় এবং সবকিছু খারাপ হয়ে যায়। হায় হায়, কি রকম সর্বনাশ হয়ে গেল! কমলা যদি আমাকে আগেই সাবধান করে দিয়েছিলেন, এখনো বেশিরভাগ মানুষের খাওয়া দাওয়া বাকি আছে। আরে বিপাশা, আমারও খুব টেনশন হচ্ছে, মনে হচ্ছে আমাদের মান সম্মান আর কিচ্ছু থাকবে না। পাত্রপক্ষের সামনে কিভাবে মুখ দেখাবো? অজয়, তুমি টেনশন নেও না, আমি রাধুনীদেরকে গিয়ে বলছি তারা যেন তাড়াতাড়ি অন্তত খিচুড়িটা করে দেয়, তাহলে অতিথিদেরকে না খেয়ে যেতে হবে না। বিপাশা দিদি এই বলে রাধুনীদের কাছে যায় এবং তাদেরকে খিচুড়ি রান্না করতে বলে। কিছু সময় পর খিচুড়ি রান্না হয় এবং যাদের যাদের খেতে বাকি ছিল তাদের সকলকে খিচুড়ি দেওয়া হয়। অপরদিকে বিয়ে বাড়িতে খিচুড়ি রান্না হওয়ায় পাত্রপক্ষের মা কমলা খুব রেগে যায় এবং বিপাশা দেবীর কাছে গিয়ে তাকে খুব রাগারাগি করতে থাকে। তোমাদের মতো পরিবারের জন্য আজ আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। আগে জানলে আমি কোনোদিন এই বাড়িতে নিজের ছেলের বিয়ে দিতাম না। আমাদেরকে ক্ষমা করে দিন কমলা দিদি, এভাবে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের জানা ছিল না। আপনি তো দেখেন, আমরা সবকিছুর আয়োজন করেছিলাম, কিন্তু বর্ষার জন্য সব শেষ হয়ে গেছে। এসব বেকার কথা আমি শুনতে চাই না। তোমরা যে ভুলটা করেছো, এর জন্য তোমাদেরকে শাস্তি পেতে হবে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, আজ আমরা নিজেদের বৌমাকে নিয়ে এখান থেকে চলে যাব, কিন্তু এরপর থেকে আমাদের সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমরা এখানে আসবো না, আর তোমাদেরকেও আমাদের বাড়ি যেতে হবে না। কি? আপনি কি বলছেন কমলা দিদি? এভাবে আপনাদের পরিবারের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিলে কিভাবে চলবে? আমরা ওই বাড়িতে আমাদের মেয়ের বিয়ে দিয়েছি, আমরা কি তার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবো না? না, পারবে না। তোমরা যদি এই শর্তে রাজি না থাকো, তাহলে তোমাদের মেয়েকে এখানেই রেখে দাও, আমরা তাকে নিয়ে যেতে পারবো না। না না, আপনাকে আমরা কথা দিচ্ছি, আমরা কোনোদিন আপনাদের বাড়িতে যাব না। দয়া করে আমার মেয়েকে এখানে রেখে যাবেন না। তার বিয়ে হয়ে গেছে, এখন সে এখানে থাকলে সমস্ত জায়গায় তাকে নিয়ে নানা রকমের খারাপ খারাপ মন্তব্য হবে। কিছু সময় পর কমলা তার বৌমাকে নিয়ে এবং বাকি সকলকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। অপরদিকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পার্বতীর বাবা মা অনেক দুঃখী হয়ে পড়ে। অজয়, আমরা কত আদরের সঙ্গে আমাদের পার্বতীকে মানুষ করেছিলাম, তার বিয়ে দিয়ে এভাবে তাকে চিরদিনের জন্য হারিয়ে দেব, কোনো দিন ভাবতে পারিনি। এসব কিছু আমাদের ভুলের কারণে হয়েছে বিপাশা। আমরা যদি গরিব না হতাম, তাহলে আমাদেরকে এরকম দিন দেখতে হতো না। পার্বতীর বাবা মা নিজেদের মধ্যে এসব কথা বলতে থাকে। অপরদিকে পরের দিন থেকে পার্বতীর শাশুড়ি তাকে বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দেয়। পার্বতী গরিব পরিবারের মেয়ে হওয়ায় খুব মনোযোগ সহকারে শ্বশুরবাড়ির সমস্ত আদেশ পালন করতে থাকে। শোনো বৌমা, আজ বিকেল বেলায় আমাদের আশেপাশের কিছু মহিলা তোমাকে ডাকার জন্য আসবে, তাই বিকেল হওয়ার আগে বাড়ির সমস্ত কাজ শেষ করে তৈরি হয়ে থাকবে। ঠিক আছে মা, আমি সব কাজ শেষ করে নেব। আরে মা, তুমি বৌদির উপর এত বেশি চাপ দিচ্ছ কেন? বিকেলের আগে সব কাজ কিভাবে শেষ হবে? দুপুর বেলা রান্না, বিকেল বেলা রান্না, বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, আমাদের বাড়িতে এত কাজ। তাছাড়া তুমি কাজের মহিলাকেও বার করে দিয়েছ। তুই চুপ কর মিনা, তোর যদি বৌদিকে নিয়ে এত বেশি চিন্তা হয়, তাহলে তুই নিজে বাড়ির কাজগুলো করে ফেল।
এবার মনে হচ্ছে তাই করতে হবে। একটা মানুষের উপরে এত বেশি চাপ দিলে সে কিভাবে শান্তিতে থাকতে পারবে? বাড়ির কাজে তোর বৌদিকে সাহায্য করার আগে একটা কথা মাথায় রাখিস, আমরা অনেক টাকা খরচ করে তোকে পড়াশোনা করাচ্ছি। তোর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু ভালো হবে না। তোর বৌদির মতো কোনো গরিব পরিবারের ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। মিনা তার মায়ের কথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে পার্বতী বাড়ির কাজ করতে শুরু করে দেয়। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায় এবং কমলা ডিকে ভাবে পার্বতীর ওপর নানাভাবে অত্যাচার করতে থাকে। এরকমই একদিন পার্বতী যখন নিজের রুমে বসেছিল, এমন সময় রবি তার কাছে যায়। পার্বতী, তুমি সারাদিন এত পরিশ্রম করো, ওইটা দেখে আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না। তুমি এমনিতেই সারাদিন অফিসে থাকো, তুমি কিভাবে আমার সাহায্য করবে? তাছাড়া তোমাকে বেশি চিন্তা করতে হবে না, আমি সবকিছু ঠিক মানিয়ে নেব। জানো, আজ আমি মাকে বাড়িতে কাজের লোক রাখার কথা বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে মা খুব রেগে গেলেন। মা বলেছে তুমি থাকতে বাড়িতে কাজের লোকের প্রয়োজন নেই। মা ঠিক কথাই বলেছে রবি, আমি গরিব পরিবারের মেয়ে, আমাকে এইটুকু কাজ তো করতেই হবে। গরিব পরিবারের মেয়েদের সারা জীবন পরিশ্রম করতে হয়। আমার বিশ্বাস একদিন মা নিজের ভুল বুঝতে পারবে এবং সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এভাবে দুজনে গল্প করতে করতে সেই রাতটা কেটে যায়। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং অতিরিক্ত বর্ষার কারণে গ্রামে বন্যা হয়ে যায়। আরে রবি, মিনা, বন্যার কারণে আমাদের গ্রাম ডুবে যাচ্ছে। আজকের মধ্যেই আমাদের গ্রাম খালি করে গ্রামের স্কুলে আশ্রয় নিতে হবে। একটু আগে গ্রামের কয়েকজন লোক মাইকে অ্যানাউন্স করেছে। ঠিক আছে, তাহলে আমাদের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কোনো নিরাপদ জায়গায় রেখে দিয়ে আমরা একটু পরে গ্রামের স্কুলে চলে যাব। এমনিতেই গ্রামের রাস্তাঘাট সব ডুবে গেছে, কিছু সময় পর আর যাতায়াত করা যাবে না। কিছু সময় পর কমলা পরিবারের সকলকে নিয়ে গ্রামের স্কুলে গিয়ে আশ্রয় নেয়। সেদিন রাতের বেলা লঙ্গরখানায় রান্না হয় খিচুড়ি এবং সকলে একসঙ্গে খিচুড়ি খেতে বসে। মা, এই দেখো, এখানে আজ খিচুড়ি রান্না হয়েছে। এই খিচুড়ির জন্য তুমি বৌদির বাবা মাকে কত অপমান করেছিলে, কিন্তু আজ আমাদেরকেও খিচুড়ি খেতে হচ্ছে। তুই চুপ কর, সবসময় বৌদি বৌদি করতে হবে না, যা পেয়েছিস চুপচাপ খেয়ে নে। এরপর সকলে খিচুড়ি খেতে শুরু করে, কিন্তু খিচুড়ি খেতে খুব খারাপ থাকায় তারা অল্প অল্প খেয়ে উঠে পড়ে। আরে বৌদি, তোমার বিয়েতে যে খিচুড়ি রান্না হয়েছিল সেটা অনেক টেস্টি ছিল, কিন্তু এখানে অনেক খারাপ রান্না হয়েছে। মিনা, এই খিচুড়ি রান্না খারাপ হওয়ার কারণ হচ্ছে রান্না করার সময় পেঁয়াজকে ভালোভাবে ভাজা হয়নি, তাছাড়া ডালের পরিমাণটাও ঠিকমতো দেওয়া হয়নি। বৌদি, এখানে যারা রান্না করে তুমি তাদেরকে একটু খিচুড়ি রান্না করা শিখিয়ে দিতে পারবে? তুমি তো খুব ভালো রান্না করতে পারো। কেন পারবো না? কিন্তু তারা কি আমাকে রান্না করার পারমিশন দেবে? হ্যাঁ, অবশ্যই দেব দাদা। তুই লাঙ্গলখানায় কথা বলে বৌদিকে রান্নার ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। বৌদি যদি এদেরকে রান্না করা শিখিয়ে দেয় তাহলে আমাদেরকে কষ্ট করে এত খারাপ রান্না খেতে হবে না। এরপর রবি কয়েকজন লোকের সঙ্গে কথা বলে পার্বতীকে কয়েকদিনের জন্য রান্নার কাজে লাগিয়ে দেয়। পার্বতী সকলকে খিচুড়ি রান্না করে শিখিয়ে দিতে শুরু করে। পরের দিন দুপুরবেলায় সকলে যখন খেতে বসে, পার্বতীর হাতের খিচুড়ি খেয়ে সকলে অবাক হয়ে যায়। আরে দাহ, এই খিচুড়ি তো অসাধারণ হয়েছে। কমলা, তোমার বৌমা তো অন্নপূর্ণা, এত ভালো খিচুড়ি খেলে অন্য কিছু খাবার ইচ্ছেই হবে না। ভাগ্য করে তুমি অনেক ভালো বৌমা পেয়েছো। একদম ঠিক বলেছেন আন্টি, আমার বৌদি খুব ভালো রান্না করতে পারে। বৌদি না থাকলে এই বন্যার কয়েকটা দিন আমাদেরকে কালকের মতো খারাপ খিচুড়ি খেতে হতো। একদম ঠিক বলেছিস মিনা। আরে কমলা, আমিও নিজের ছেলের বিয়ে দিতে চাই। এই রকম কোনো প্রার্থীর সন্ধান থাকলে আমাকে জানাবে। এই রকম বৌমা পেলে আমি তাকে মাথায় করে রাখব। গ্রামের সকলেই পার্বতীর অনেক প্রশংসা করে। সকলের কাছে বৌমায়ের এত প্রশংসা শুনে কমলার মন গলে যায় এবং সে নিজের ভুল বুঝতে পারে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং বর্ষার জল কমে গেলে সকলে নিজের নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে পার্বতী যখন রান্নার কাজ করছিল, এমন সময় তার শাশুড়ি কমলা তার কাছে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, এতদিন পর্যন্ত আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আমার বোঝা উচিত ছিল যে বর্ষার কারণে তোমার বিয়ের দিনে সমস্যা হয়েছিল। তোমার বাবা মায়ের আয়োজন ঠিকঠাক করেছিল, কিন্তু বৃষ্টির জল সবকিছু খারাপ করে দিয়েছিল। আপনাকে এভাবে ক্ষমা চাইতে হবে না মা, আমি আপনার কথায় কিছু মনে করিনি। চলো বৌমা, আজকেই আমরা তোমার মায়ের বাড়ি যাব। আমি রাগের কারণে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আজ আমরা সেখানে গিয়ে সবকিছু ঠিক করে আসব। শাশুড়ির নিচেই কথা শুনে পার্বতী অনেক খুশি হয়। এরপর দুজনে পার্বতীর মায়ের বাড়ি যায়। কমলা সেখানে গিয়ে তাদের কাছেও ক্ষমা চেয়ে নেয়। কমলা দিদি, আপনাকে এভাবে ক্ষমা চাইতে হবে না। আমাদের সম্পর্ক ভালো হয়ে গেল, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার।
এরপর কমলা পার্বতীকে কাজে সাহায্য করার জন্য বাড়িতে একটি কাজের লোক রেখে নেয় এবং সকলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিতে লাইক করে দাও এবং এই রকম গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধনী শ্বশুর বাড়িতে গরিব ঘর জামাই। পশ্চিমবঙ্গের এক শান্ত মফস্বল শহর সোনাপুর। এই শহরের এক প্রান্তে একটি জীর্ণ পুরনো বাড়িতে থাকত আকাশ। আকাশ ছেলেটি যেমন সুদর্শন তেমনি শান্ত স্বভাবের। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও ভাগ্যের পরিহাসে সে এখন বেকার। ছোটবেলায় বাবা মাকে হারানো আকাশের জীবনে আপন বলতে কেউ নেই। সে অন্যের জমিতে কাজ করে বা ছোটখাটো টিউশনি করে কোনো মতে দিন গুজরান করত। আকাশ প্রায়ই ভাবত তার কি কোনোদিন একটা সুন্দর পরিবার হবে। সে মনে মনে বলতো, ভগবান, আমি তো বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা আর মাথা গোজার ঠাঁই চাই। তার এই সাধারণ জীবনটা বদলে গেল যখন সোনাপুরের সবথেকে বড় ব্যবসায়ী বিশ্বনাথ বাবু তাকে পছন্দ করে ফেললেন। আকাশ একদিন বাজারের এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করছিল, যা দেখে বিশ্বনাথ বাবুর খুব ভালো লাগে। তিনি ঠিক করেন এই বিনয়ী ছেলেটিই হবে তার একমাত্র মেয়ে পারমিতার স্বামী। তবে শর্ত একটাই, আকাশকে তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আকাশ প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বিশ্বনাথ বাবুর জোড়াজড়িতে সে রাজি হয়ে যায়। আকাশ তখন বলেছিল, কাকাবাবু, আমি আপনার বাড়িতে থাকব ঠিকই, কিন্তু আমি চাই আমাকে সবাই পরিবারের একজন সদস্য হিসাবে দেখুক, ভৃত্য হিসাবে নয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই আকাশের স্বপ্ন চুরমার হতে শুরু করল। বিশ্বনাথ বাবু ছাড়া বাড়ির বাকি সবাই যেন আকাশকে সহ্যই করতে পারে না। আকাশের স্ত্রী পারমিতা অত্যন্ত অহংকারী আর বিলাসিতায় মত্ত। সে প্রায়ই আকাশকে খোঁটা দিয়ে কথা বলতো। একদিন সকালে পারমিতা চেঁচিয়ে আকাশকে বলল, আরে ও ঘরজামাই বাবু, তোমার কি লজ্জা নেই? একটা দামি শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই, আর এসেছো বড় লোকের বাড়িতে জামাই আদর খেতে। আকাশের খুব খারাপ লাগতো, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করত। সে শুধু বলতো, পারমিতা, আমি চেষ্টা করছি কোনো একটা কাজ জোগাড় করার, তুমি ধৈর্য ধরো। পারমিতা তখন আরো রেগে গিয়ে বলতো, তোমার মতো অকর্মার দ্বারা কিচ্ছু হবে না। শুধু পারমিতা নয়, আকাশের শাশুড়ি দেবযানী দেবীও ছিলেন এক কাঠি উপরে। তিনি বাড়ির পরিচারকদের সামনেই আকাশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। একদিন খাবার টেবিলে আকাশ বসেছিল, তখন দেবযানী দেবী তার প্লেট সরিয়ে দিয়ে বললেন, আগে বাড়ির চাকর বাকররা খাবে, তারপর তুমি। তুমি তো এই বাড়িতে একটা আশ্রিত প্রাণী ছাড়া আর কিছু নও। আকাশের দু চোখ জলে ভরে আসত। সে ভাবত, কোথায় সে ভালোবাসার সংসার পাবে বলে এসেছিল, আর কোথায় তাকে অপমানিত হতে হচ্ছে। এমনকি তার শালী রিয়াও তাকে নিয়ে মজা করত। রিয়া একদিন তার বন্ধুদের সামনে আকাশকে দেখিয়ে বলল, দেখ দেখ, এটা আমাদের বাড়ির নতুন ঘর জামাই, যার পকেটে এক পয়সাও নেই, কিন্তু রাজকীয় হালে থাকতে চায়। আকাশ ঘরে গিয়ে একা কাঁদত আর ভাবত, আমার অপরাধটা কি? আমি শুধু একটু সম্মান চেয়েছিলাম। আকাশের এই দুরবস্থা দেখে বিশ্বনাথ বাবুর খুব কষ্ট হতো। তিনি মাঝে মধ্যেই আকাশকে আড়ালে ডেকে বলতেন, বাবা আকাশ, তুমি কিছু মনে করো না, এ বাড়ির মেয়েরা একটু বেশিই গর্বিত হয়ে পড়েছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। আকাশ তখন মলিন হেসে বলতো, বাবা, আপনি পাশে আছেন বলেই আমি এ বাড়িতে টিকে আছি। কিন্তু বিশ্বনাথ বাবু সবসময় বাড়িতে থাকতেন না, ব্যবসার কাজে, আর সেই সুযোগেই চলত আকাশের উপর মানসিক অত্যাচার। পারমিতা আর তার মা ঠিক করলেন আকাশকে বাড়ি থেকে তাড়াতে হবে। তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। পারমিতা আকাশকে একদিন ডেকে বলল, দেখো আকাশ, আমি চাই না তুমি এখানে বসে থাকো। তুমি আমাদের ব্যবসার একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে শহরে যাও এবং সেটা আমাদের ম্যানেজারের কাছে পৌঁছে দাও। আকাশ খুশি হয়ে ভাবল, যাক, অন্তত তাকে কিছু দায়িত্ব তো দেওয়া হয়েছে। সে ফাইলটা নিয়ে রওনা দিল, কিন্তু সে জানতো না যে পারমিতা আর রিয়া মিলে সেই ফাইলের গুরুত্বপূর্ণ কিছু কাগজ লুকিয়ে ফেলেছে এবং আসল ফাইলটি ডাস্টবিনে ফেলে দিয়েছে। আকাশ যখন শহরে পৌঁছল, ম্যানেজার ফাইলটা দেখে রেগে গিয়ে বললেন, আরে মশাই, এর ভেতরে তো কিছু নেই, আপনি কি আমাদের সাথে মজা করছেন? আকাশ আকাশ পাতাল ভাবতে লাগলো। সে বাড়ি ফিরে এসে দেখল সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দেবযানী দেবী চিৎকার করে বললেন, চোর, এ চোর, ও নিশ্চয়ই আমাদের ব্যবসার গোপন নথিপত্র অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। আকাশ অবাক হয়ে বলল, বিশ্বাস করুন মা, আমি ওরকম কিছুই করিনি।
পারমিতা তখন থাপ্পড় মারার ভঙ্গি করে বলল, চুপ করো অসভ্য লোক, তোমাকে ঘর জামাই রেখে আমরা ভুল করেছি। আকাশের জীবনের এই কঠিন সময়ে কোনো বন্ধু বা আত্মীয় তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সে পাড়ার কিছু পরিচিত লোকের কাছে গিয়ে নিজের নিরপরাধ হওয়ার কথা বলতে চাইল, কিন্তু সবাই তাকে নিয়ে উপহাস করল। পাশের বাড়ির কাকিমা বললেন, বড় লোকের বাড়িতে ঘর জামাই থাকার তো অনেক শখ ছিল, এখন ঠেলা বোঝো। আকাশ নিজের অসহায়ত্ব নিয়ে বিশ্বনাথবাবুর অফিসের এক পুরনো কর্মীর কাছে গেল সাহায্য চাইতে, কিন্তু সেই কর্মীটিও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আকাশ বুঝতে পারল টাকা না থাকলে এই পৃথিবীতে সম্মানের কোনো জায়গা নেই। সে একা গঙ্গার ঘাটে গিয়ে বসে ভাবছিল, আমি যদি এখনই নিজের প্রাণ দিয়ে দিই তবেই হয়তো এরা শান্ত হবে। ঠিক সেই সময় তার ফোনে একটা মেসেজ এলো। আকাশ দেখল সে কয়েক মাস আগে একটা সরকারি চাকুরির পরীক্ষা দিয়েছিল, তাতে সে সারা রাজ্যে প্রথম হয়েছে। আকাশ যেন অন্ধকারের মধ্যে আলোর দেখা পেল, কিন্তু তার এই আনন্দ বেশি স্থায়ী হলো না। পারমিতা আর রিয়া তাকে হেনস্থা করার জন্য এবার বাড়ির সব গয়নাগাটি চুরি করার নাটক করল। দেবযানী দেবী পুলিশ ডাকলেন। পুলিশ এসে আকাশের ঘর তল্লাশি শুরু করল। পারমিতা মুচকি হেসে বলল, এবার দেখব কে তোমায় বাঁচায়। পুলিশের হাতে একটা ব্যাগ পড়ল, আর সেখান থেকে সোনাদানার বদলে বেরিয়ে এলো পারমিতার এক পুরনো বন্ধুর ছবি আর অনেকগুলো চেক। আসলে পারমিতা নিজেই চক্রান্ত করে গয়নাগুলো লুকিয়ে রেখেছিল যাতে আকাশকে ফাঁসানো যায়, কিন্তু ভুলবশত সে তার গোপন নথিপত্রের ব্যাগটা পুলিশের সামনে নিয়ে এসেছিল। পুলিশ যখন পারমিতাকে জেরা করতে শুরু করলো তখন সে ঘাবড়ে গেল। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন বিশ্বনাথবাবু। তার সাথে ছিল সেই আসল ফাইলটা যা পারমিতা ফেলে দিয়েছিল। বিশ্বনাথবাবু গম্ভীর গলায় বললেন, আমি সব জেনে গিয়েছি পারমিতা। আমি জানতাম তোমরা আকাশকে ফাঁসানোর চেষ্টা করবে, তাই আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। তোমরা যখন আকাশের ফাইলে কারচুপি করছিলে আর ডাস্টবিনে ফেলছিলে, আমি সব রেকর্ড হতে দেখেছি। দেবযানীর মুখ চুন হয়ে গেল। বিশ্বনাথবাবু এবার গর্জে উঠে বললেন, তোমরা আমার জামাইকে অপমান করেছ। আসলে তোমরা নিজেরা কত নিচু মনের তার প্রমাণ দিয়েছ। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বললেন, অফিসার, আপনি এদের গ্রেফতার করতে পারেন, কারণ এরা মিথ্যা মামলা দিয়ে একজনকে ফাঁসানোর চেষ্টা করছিল। আকাশ তাড়াতাড়ি সামনে এসে বিশ্বনাথবাবুর হাত ধরে বলল, না বাবা, এমনটা করবেন না, ওনারা আমার আপনজন। আপনি যদি আজ পুলিশে ধরিয়ে দেন তবে এবারই সম্মান ধুলোয় মিশে যাবে। আমি ওনাদের ক্ষমা করে দিলাম। আকাশের এই মহানুভবতা দেখে পুলিশ আর পাড়া প্রতিবেশীরা সবাই অবাক হয়ে গেল। এমনকি পারমিতা আর দেবযানীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। পারমিতা ফুপিয়ে কেঁদে উঠে আকাশের পায়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি বুঝতে পারিনি যে তুমি এত ভালো মনের মানুষ। আমরা শুধু তোমার দারিদ্র্য দেখেছি, কিন্তু তোমার বড় মনটা দেখিনি। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ বদলে গেল। আকাশ তার চাকুরির খবরটি সবাইকে জানালো। সে বলল, আমি আজ থেকে আর ঘর জামাই নয়, বরং এই বাড়ির যোগ্য সন্তান হিসেবে থাকতে চাই। তবে বাবা, আমি নিজের উপার্জিত অর্থ দিয়ে আলাদা বাড়িতে থাকতে চাই। দেবযানী দেবী এবার কেঁদে ফেলে বললেন, না বাবা আকাশ, তোমাকে কোথাও যেতে দেব না। তুমি না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে মানুষ চেনা কত কঠিন। শেষ পর্যন্ত আকাশ তার সততা আর ধৈর্যের মাধ্যমে সবার মন জয় করল। বিশ্বনাথবাবু আনন্দের সাথে ঘোষণা করলেন যে আকাশই হবে তার পুরো ব্যবসার পরবর্তী কর্ণধার। আকাশ তখন মুচকি হেসে পারমিতাকে বলল, আমি তোমাকে দামি শাড়ি দিতে পারিনি ঠিকই, কিন্তু আজ থেকে তোমাকে সারা জীবনের জন্য সম্মান আর ভালোবাসা দিতে পারবো। তাদের পরিবারে ফিরে এলো হারিয়ে যাওয়া সুখ। সোনাপুর শহরের মানুষ এখন আকাশের উদারতার গল্প শোনায়। আকাশ বুঝল, বিপদ যখন আসে তখন চারিদিক অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু সত্যের জয় একদিন হবেই। ভগবান সবসময়ই যারা ধৈর্যশীল তাদের সাহায্য করেন। আজকের জন্য এতটাই। আপনারা কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে গল্পটিকে লাইক করুন, এবং এই ধরনের গল্প আরও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিলাসপুর গ্রামে কমলা তার ছেলে রবি এবং মেয়ে মিনার সঙ্গে থাকত। ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় কমলা পাশের গ্রামে পার্বতী নামের এক মেয়ের সঙ্গে রবির বিয়ে ঠিক করে। পার্বতী খুব গরিব পরিবারের মেয়ে ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর হওয়ায় কমলার পছন্দ হয়ে যায়। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে এবং সকলে বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। আরে রবি, এই দেখ, পার্বতীর বাবা মা বিয়ের প্যান্ডেল ভালোভাবে করেনি। এখন বর্ষাকাল চলছে, এটা কি তাদের জানা ছিল না? তুমি একদম ঠিক বলেছ মা, সামান্য বৃষ্টি হলেই তো প্যান্ডেলের ভেতরে জল ঢুকে পড়বে। মা, আমি রান্নার জায়গাটাও দেখে এলাম, খোলামেলা জায়গাতে রান্না করা হচ্ছে। আমার হবু বৌদির পরিবার গরিব হবার সাথে সাথে মাথা মোটা।
ঠিক আছে, তোর এখানে বস, আমি একবার গিয়ে পার্বতী মায়ের সঙ্গে একটু আলোচনা করে আসি। কমলা এই বলে পার্বতীর মা বিপাশার কাছে গিয়ে তাকে আয়োজনের ব্যাপারে কিছু বলতে থাকে। আরে বিপাশা দিদি, বর্ষাকালের সময় আপনারা এত খোলামেলা ভাবে আয়োজন করেছেন কেন? আমাদের একটা মান সম্মান আছে, আমাদের অতিথিরা অসম্মানিত হলে কিন্তু ভালো হবে না। আসলে দিদি, আমাদের যতটা সামর্থ্য ছিল আমরা সেরকম ভাবে আয়োজন করেছি। তবে আপনি চিন্তা করবেন না, বৃষ্টি হবে না, সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যাবে। সেটাই প্রার্থনা করো, কারণ আকাশের অবস্থা দেখে আমার ভালো মনে হচ্ছে না, যে কোনো সময় জোরালো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কমলা এই বলে আবার বিয়ের জায়গায় চলে যায়। কিছু সময় পর পার্বতী এবং রবির বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে শেষ হবার সাথে সাথেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং খোলা জায়গায় রান্না হওয়ায় সমস্ত রান্নায় জল পড়ে যায় এবং সবকিছু খারাপ হয়ে যায়। হায় হায়, এ কি রকম সর্বনাশ হয়ে গেল! কমলা যদি আমাকে আগেই সাবধান করে দিয়েছিলেন, এখনো বেশিরভাগ মানুষের খাওয়া দাওয়া বাকি আছে। আরে বিপাশা, আমারও খুব টেনশন হচ্ছে, মনে হচ্ছে আমাদের মান সম্মান আর কিচ্ছু থাকবে না। পাত্রপক্ষের সামনে কিভাবে মুখ দেখাবো? অজয়, তুমি টেনশন নেও না, আমি রাধুনীদেরকে গিয়ে বলছি তারা যেন তাড়াতাড়ি অন্তত খিচুড়িটা করে দেয়, তাহলে অতিথিদেরকে না খেয়ে যেতে হবে না। বিপাশা দিদি এই বলে রাধুনীদের কাছে যায় এবং তাদেরকে খিচুড়ি রান্না করতে বলে। কিছু সময় পর খিচুড়ি রান্না হয় এবং যাদের যাদের খেতে বাকি ছিল তাদের সকলকে খিচুড়ি দেওয়া হয়। অপরদিকে বিয়ে বাড়িতে খিচুড়ি রান্না হওয়ায় পাত্রপক্ষের মা কমলা খুব রেগে যায় এবং বিপাশা দেবীর কাছে গিয়ে তাকে খুব রাগারাগি করতে থাকে। তোমাদের মতো পরিবারের জন্য আজ আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। আগে জানলে আমি কোনোদিন এই বাড়িতে নিজের ছেলের বিয়ে দিতাম না। আমাদেরকে ক্ষমা করে দিন কমলা দিদি, এভাবে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের জানা ছিল না। আপনি তো দেখেন আমরা সবকিছুর আয়োজন করেছিলাম, কিন্তু বর্ষার জন্য সব শেষ হয়ে গেছে। এসব বেকার কথা আমি শুনতে চাই না। তোমরা যে ভুলটা করেছো এর জন্য তোমাদেরকে শাস্তি পেতে হবে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আজ আমরা নিজেদের বৌমাকে নিয়ে এখান থেকে চলে যাব, কিন্তু এরপর থেকে আমাদের সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমরা এখানে আসবো না, আর তোমাদেরকেও আমাদের বাড়ি যেতে হবে না। কি? আপনি কি বলছেন কমলা দিদি? এভাবে আপনাদের পরিবারের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিলে কিভাবে চলবে? আমরা ওই বাড়িতে আমাদের মেয়ের বিয়ে দিয়েছি, আমরা কি তার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবো না? না, পারবে না। তোমরা যদি এই শর্তে রাজি না থাকো তাহলে তোমাদের মেয়েকে এখানেই রেখে দাও, আমরা তাকে নিয়ে যেতে পারবো না। না না, আপনাকে আমরা কথা দিচ্ছি, আমরা কোনোদিন আপনাদের বাড়িতে যাব না। দয়া করে আমার মেয়েকে এখানে রেখে যাবেন না। তার বিয়ে হয়ে গেছে, এখন সে এখানে থাকলে সমস্ত জায়গায় তাকে নিয়ে নানা রকমের খারাপ খারাপ মন্তব্য হবে। কিছু সময় পর কমলা তার বৌমাকে নিয়ে এবং বাকি সকলকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। অপরদিকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পার্বতীর বাবা মা অনেক দুঃখী হয়ে পড়ে। অজয়, আমরা কত আদরের সঙ্গে আমাদের পার্বতীকে মানুষ করেছিলাম, তার বিয়ে দিয়ে এভাবে তাকে চিরদিনের জন্য হারিয়ে দেব কোনো দিন ভাবতে পারিনি। এসব কিছু আমাদের ভুলের কারণে হয়েছে বিপাশা। আমরা যদি গরিব না হতাম তাহলে আমাদেরকে এরকম দিন দেখতে হতো না। পার্বতীর বাবা মা নিজেদের মধ্যে এসব কথা বলতে থাকে। অপরদিকে পরের দিন থেকে পার্বতীর শাশুড়ি তাকে বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দেয়। পার্বতী গরিব পরিবারের মেয়ে হওয়ায় খুব মনোযোগ সহকারে শ্বশুরবাড়ির সমস্ত আদেশ পালন করতে থাকে। শোনো বৌমা, আজ বিকেল বেলায় আমাদের আশেপাশের কিছু মহিলা তোমাকে ডাকার জন্য আসবে, তাই বিকেল হওয়ার আগে বাড়ির সমস্ত কাজ শেষ করে তৈরি হয়ে থাকবে। ঠিক আছে মা, আমি সব কাজ শেষ করে নেব। আরে মা, তুমি বৌদির উপর এত বেশি চাপ দিচ্ছ কেন? বিকেলের আগে সব কাজ কিভাবে শেষ হবে? দুপুর বেলা রান্না, বিকেল বেলা রান্না, বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, আমাদের বাড়িতে এত কাজ। তাছাড়া তুমি কাজের মহিলাকেও বার করে দিয়েছ। তুই চুপ কর মিনা, তোর যদি বৌদিকে নিয়ে এত বেশি চিন্তা হয় তাহলে তুই নিজে বাড়ির কাজগুলো করে ফেল। এবার মনে হচ্ছে তাই করতে হবে। একটা মানুষের উপরে এত বেশি চাপ দিলে সে কিভাবে শান্তিতে থাকতে পারবে? বাড়ির কাজে তোর বৌদিকে সাহায্য করার আগে একটা কথা মাথায় রাখিস, আমরা অনেক টাকা খরচ করে তোকে পড়াশোনা করাচ্ছি। তোর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু ভালো হবে না। তোর বৌদির মতো কোনো গরিব পরিবারের ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। মিনা তার মায়ের কথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে পার্বতী বাড়ির কাজ করতে শুরু করে দেয়। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায় এবং কমলা ডিকে ভাবে পার্বতীর ওপর নানাভাবে অত্যাচার করতে থাকে। এরকমই একদিন পার্বতী যখন নিজের রুমে বসেছিল, এমন সময় রবি তার কাছে যায়। পার্বতী, তুমি সারাদিন এত পরিশ্রম করো, ওইটা দেখে আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না। তুমি এমনিতেই সারাদিন অফিসে থাকো,
তুমি কিভাবে আমার সাহায্য করবে? তাছাড়া তোমাকে বেশি চিন্তা করতে হবে না, আমি সবকিছু ঠিক মানিয়ে নেব। জানো, আজ আমি মাকে বাড়িতে কাজের লোক রাখার কথা বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে মা খুব রেগে গেলেন। মা বলেছে তুমি থাকতে বাড়িতে কাজের লোকের প্রয়োজন নেই। মা ঠিক কথাই বলেছে রবি, আমি গরিব পরিবারের মেয়ে, আমাকে এইটুকু কাজ তো করতেই হবে। গরিব পরিবারের মেয়েদের সারা জীবন পরিশ্রম করতে হয়। আমার বিশ্বাস একদিন মা নিজের ভুল বুঝতে পারবে এবং সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এভাবে দুজনে গল্প করতে করতে সেই রাতটা কেটে যায়। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং অতিরিক্ত বর্ষার কারণে গ্রামে বন্যা হয়ে যায়। আরে রবি, মিনা, বন্যার কারণে আমাদের গ্রাম ডুবে যাচ্ছে। আজকের মধ্যেই আমাদের গ্রাম খালি করে গ্রামের স্কুলে আশ্রয় নিতে হবে। একটু আগে গ্রামের কয়েকজন লোক মাইকে অ্যানাউন্স করেছে। ঠিক আছে, তাহলে আমাদের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কোনো নিরাপদ জায়গায় রেখে দিয়ে আমরা একটু পরে গ্রামের স্কুলে চলে যাব। এমনিতেই গ্রামের রাস্তাঘাট সব ডুবে গেছে, কিছু সময় পর আর যাতায়াত করা যাবে না। কিছু সময় পর কমলা পরিবারের সকলকে নিয়ে গ্রামের স্কুলে গিয়ে আশ্রয় নেয়। সেদিন রাতের বেলা লঙ্গরখানায় রান্না হয় খিচুড়ি এবং সকলে একসঙ্গে খিচুড়ি খেতে বসে। মা, এই দেখো, এখানে আজ খিচুড়ি রান্না হয়েছে। এই খিচুড়ির জন্য তুমি বৌদির বাবা মাকে কত অপমান করেছিলে, কিন্তু আজ আমাদেরকেও খিচুড়ি খেতে হচ্ছে। তুই চুপ কর, সবসময় বৌদি বৌদি করতে হবে না। যা পেয়েছিস চুপচাপ খেয়ে নে। এরপর সকলে খিচুড়ি খেতে শুরু করে, কিন্তু খিচুড়ি খেতে খুব খারাপ থাকায় তারা অল্প অল্প খেয়ে উঠে পড়ে। আরে বৌদি, তোমার বিয়েতে যে খিচুড়ি রান্না হয়েছিল সেটা অনেক টেস্টি ছিল, কিন্তু এখানে অনেক খারাপ রান্না হয়েছে। মিনা, এই খিচুড়ি রান্না খারাপ হওয়ার কারণ হচ্ছে রান্না করার সময় পেঁয়াজকে ভালোভাবে ভাজা হয়নি, তাছাড়া ডালের পরিমাণটাও ঠিকমতো দেওয়া হয়নি। বৌদি, এখানে যারা রান্না করে তুমি তাদেরকে একটু খিচুড়ি রান্না করা শিখিয়ে দিতে পারবে? তুমি তো খুব ভালো রান্না করতে পারো। কেন পারবো না, কিন্তু তারা কি আমাকে রান্না করার পারমিশন দেবে? হ্যাঁ, অবশ্যই দেব দাদা। তুই লাঙ্গলখানায় কথা বলে বৌদিকে রান্নার ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। বৌদি যদি এদেরকে রান্না করা শিখিয়ে দেয় তাহলে আমাদেরকে কষ্ট করে এত খারাপ রান্না খেতে হবে না। এরপর রবি কয়েকজন লোকের সঙ্গে কথা বলে পার্বতীকে কয়েকদিনের জন্য রান্নার কাজে লাগিয়ে দেয়। পার্বতী সকলকে খিচুড়ি রান্না করে শিখিয়ে দিতে শুরু করে। পরের দিন দুপুরবেলায় সকলে যখন খেতে বসে, পার্বতীর হাতের খিচুড়ি খেয়ে সকলে অবাক হয়ে যায়। আরে দাহ, এই খিচুড়ি তো অসাধারণ হয়েছে। কমলা, তোমার বৌমা তো অন্নপূর্ণা, এত ভালো খিচুড়ি খেলে অন্য কিছু খাবার ইচ্ছেই হবে না। ভাগ্য করে তুমি অনেক ভালো বৌমা পেয়েছো। একদম ঠিক বলেছেন আন্টি, আমার বৌদি খুব ভালো রান্না করতে পারে। বৌদি না থাকলে এই বন্যার কয়েকটা দিন আমাদেরকে কালকের মতো খারাপ খিচুড়ি খেতে হতো। একদম ঠিক বলেছিস মিনা। আরে কমলা, আমিও নিজের ছেলের বিয়ে দিতে চাই। এই রকম কোনো প্রার্থীর সন্ধান থাকলে আমাকে জানাবে। এই রকম বৌমা পেলে আমি তাকে মাথায় করে রাখব। গ্রামের সকলেই পার্বতীর অনেক প্রশংসা করে। সকলের কাছে বৌমায়ের এত প্রশংসা শুনে কমলার মন গলে যায় এবং সে নিজের ভুল বুঝতে পারে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং বর্ষার জল কমে গেলে সকলে নিজের নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে পার্বতী যখন রান্নার কাজ করছিল এমন সময় তার শাশুড়ি কমলা তার কাছে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, এতদিন পর্যন্ত আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আমার বোঝা উচিত ছিল যে বর্ষার কারণে তোমার বিয়ের দিনে সমস্যা হয়েছিল। তোমার বাবা মায়ের আয়োজন ঠিকঠাক করেছিল, কিন্তু বৃষ্টির জল সবকিছু খারাপ করে দিয়েছিল। আপনাকে এভাবে ক্ষমা চাইতে হবে না মা, আমি আপনার কথায় কিছু মনে করিনি। চলো বৌমা, আজকেই আমরা তোমার মায়ের বাড়ি যাব। আমি রাগের কারণে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আজ আমরা সেখানে গিয়ে সবকিছু ঠিক করে আসব। শাশুড়ির নিচেই কথা শুনে পার্বতী অনেক খুশি হয়। এরপর দুজনে পার্বতীর মায়ের বাড়ি যায়। কমলা সেখানে গিয়ে তাদের কাছেও ক্ষমা চেয়ে নেয়। কমলা দিদি, আপনাকে এভাবে ক্ষমা চাইতে হবে না। আমাদের সম্পর্ক ভালো হয়ে গেল, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। এরপর কমলা পার্বতীকে কাজে সাহায্য করার জন্য বাড়িতে একটি কাজের লোক রেখে নেয় এবং সকলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিতে লাইক করে দাও এবং এই রকম গল্প আরো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধনী শ্বশুর বাড়িতে গরিব ঘর জামাই। পশ্চিমবঙ্গের এক শান্ত মফস্বল শহর সোনাপুর। এই শহরের এক প্রান্তে একটি জীর্ণ পুরনো বাড়িতে থাকত আকাশ। আকাশ ছেলেটি যেমন সুদর্শন তেমনি শান্ত স্বভাবের। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও ভাগ্যের পরিহাসে সে এখন বেকার। ছোটবেলায় বাবা মাকে হারানো আকাশের জীবনে আপন বলতে কেউ নেই।
সে অন্যের জমিতে কাজ করে বা ছোটখাটো টিউশনি করে কোনো মতে দিন গুজরান করত। আকাশ প্রায়ই ভাবত তার কি কোনোদিন একটা সুন্দর পরিবার হবে। সে মনে মনে বলতো, ভগবান, আমি তো বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা আর মাথা গোজার ঠাঁই চাই। তার এই সাধারণ জীবনটা বদলে গেল যখন সোনাপুরের সবথেকে বড় ব্যবসায়ী বিশ্বনাথ বাবু তাকে পছন্দ করে ফেললেন। আকাশ একদিন বাজারের এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করছিল, যা দেখে বিশ্বনাথ বাবুর খুব ভালো লাগে। তিনি ঠিক করেন এই বিনয়ী ছেলেটিই হবে তার একমাত্র মেয়ে পারমিতার স্বামী। তবে শর্ত একটাই, আকাশকে তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আকাশ প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বিশ্বনাথ বাবুর জোড়াজড়িতে সে রাজি হয়ে যায়। আকাশ তখন বলেছিল, কাকাবাবু, আমি আপনার বাড়িতে থাকব ঠিকই, কিন্তু আমি চাই আমাকে সবাই পরিবারের একজন সদস্য হিসাবে দেখুক, ভৃত্য হিসাবে নয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই আকাশের স্বপ্ন চুরমার হতে শুরু করল। বিশ্বনাথ বাবু ছাড়া বাড়ির বাকি সবাই যেন আকাশকে সহ্যই করতে পারে না। আকাশের স্ত্রী পারমিতা অত্যন্ত অহংকারী আর বিলাসিতায় মত্ত। সে প্রায়ই আকাশকে খোঁটা দিয়ে কথা বলতো। একদিন সকালে পারমিতা চেঁচিয়ে আকাশকে বলল, আরে ও ঘরজামাই বাবু, তোমার কি লজ্জা নেই? একটা দামি শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই, আর এসেছো বড় লোকের বাড়িতে জামাই আদর খেতে। আকাশের খুব খারাপ লাগতো, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করত। সে শুধু বলতো, পারমিতা, আমি চেষ্টা করছি কোনো একটা কাজ জোগাড় করার, তুমি ধৈর্য ধরো। পারমিতা তখন আরো রেগে গিয়ে বলতো, তোমার মতো অকর্মার দ্বারা কিচ্ছু হবে না। শুধু পারমিতা নয়, আকাশের শাশুড়ি দেবযানী দেবীও ছিলেন এক কাঠি উপরে। তিনি বাড়ির পরিচারকদের সামনেই আকাশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। একদিন খাবার টেবিলে আকাশ বসেছিল, তখন দেবযানী দেবী তার প্লেট সরিয়ে দিয়ে বললেন, আগে বাড়ির চাকর বাকররা খাবে, তারপর তুমি। তুমি তো এই বাড়িতে একটা আশ্রিত প্রাণী ছাড়া আর কিছু নও। আকাশের দু চোখ জলে ভরে আসত। সে ভাবত, কোথায় সে ভালোবাসার সংসার পাবে বলে এসেছিল, আর কোথায় তাকে অপমানিত হতে হচ্ছে। এমনকি তার শালী রিয়াও তাকে নিয়ে মজা করত। রিয়া একদিন তার বন্ধুদের সামনে আকাশকে দেখিয়ে বলল, দেখ দেখ, এটা আমাদের বাড়ির নতুন ঘর জামাই, যার পকেটে এক পয়সাও নেই, কিন্তু রাজকীয় হালে থাকতে চায়। আকাশ ঘরে গিয়ে একা কাঁদত আর ভাবত, আমার অপরাধটা কি? আমি শুধু একটু সম্মান চেয়েছিলাম। আকাশের এই দুরবস্থা দেখে বিশ্বনাথ বাবুর খুব কষ্ট হতো। তিনি মাঝে মধ্যেই আকাশকে আড়ালে ডেকে বলতেন, বাবা আকাশ, তুমি কিছু মনে করো না, এ বাড়ির মেয়েরা একটু বেশিই গর্বিত হয়ে পড়েছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। আকাশ তখন মলিন হেসে বলতো, বাবা, আপনি পাশে আছেন বলেই আমি এ বাড়িতে টিকে আছি। কিন্তু বিশ্বনাথ বাবু সবসময় বাড়িতে থাকতেন না, ব্যবসার কাজে, আর সেই সুযোগেই চলত আকাশের উপর মানসিক অত্যাচার। পারমিতা আর তার মা ঠিক করলেন আকাশকে বাড়ি থেকে তাড়াতে হবে। তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। পারমিতা আকাশকে একদিন ডেকে বলল, দেখো আকাশ, আমি চাই না তুমি এখানে বসে থাকো। তুমি আমাদের ব্যবসার একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে শহরে যাও এবং সেটা আমাদের ম্যানেজারের কাছে পৌঁছে দাও। আকাশ খুশি হয়ে ভাবল, যাক, অন্তত তাকে কিছু দায়িত্ব তো দেওয়া হয়েছে। সে ফাইলটা নিয়ে রওনা দিল, কিন্তু সে জানতো না যে পারমিতা আর রিয়া মিলে সেই ফাইলের গুরুত্বপূর্ণ কিছু কাগজ লুকিয়ে ফেলেছে এবং আসল ফাইলটি ডাস্টবিনে ফেলে দিয়েছে। আকাশ যখন শহরে পৌঁছল, ম্যানেজার ফাইলটা দেখে রেগে গিয়ে বললেন, আরে মশাই, এর ভেতরে তো কিছু নেই, আপনি কি আমাদের সাথে মজা করছেন? আকাশ আকাশ পাতাল ভাবতে লাগলো। সে বাড়ি ফিরে এসে দেখল সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দেবযানী দেবী চিৎকার করে বললেন, চোর, এ চোর, ও নিশ্চয়ই আমাদের ব্যবসার গোপন নথিপত্র অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। আকাশ অবাক হয়ে বলল, বিশ্বাস করুন মা, আমি ওরকম কিছুই করিনি। পারমিতা তখন থাপ্পড় মারার ভঙ্গি করে বলল, চুপ করো অসভ্য লোক, তোমাকে ঘর জামাই রেখে আমরা ভুল করেছি। আকাশের জীবনের এই কঠিন সময়ে কোনো বন্ধু বা আত্মীয় তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সে পাড়ার কিছু পরিচিত লোকের কাছে গিয়ে নিজের নিরপরাধ হওয়ার কথা বলতে চাইল, কিন্তু সবাই তাকে নিয়ে উপহাস করল। পাশের বাড়ির কাকিমা বললেন, বড় লোকের বাড়িতে ঘর জামাই থাকার তো অনেক শখ ছিল, এখন ঠেলা বোঝো। আকাশ নিজের অসহায়ত্ব নিয়ে বিশ্বনাথ বাবুর অফিসের এক পুরনো কর্মীর কাছে গেল সাহায্য চাইতে, কিন্তু সেই কর্মীটিও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আকাশ বুঝতে পারল, টাকা না থাকলে এই পৃথিবীতে সম্মানের কোনো জায়গা নেই। সে একা গঙ্গার ঘাটে গিয়ে বসে ভাবছিল, আমি যদি এখনই নিজের প্রাণ দিয়ে দিই, তবেই হয়তো এরা শান্ত হবে।
ঠিক সেই সময় তার ফোনে একটা মেসেজ এলো। আকাশ দেখল সে কয়েক মাস আগে একটা সরকারি চাকুরির পরীক্ষা দিয়েছিল, তাতে সে সারা রাজ্যে প্রথম হয়েছে। আকাশ যেন অন্ধকারের মধ্যে আলোর দেখা পেল। কিন্তু তার এই আনন্দ বেশি স্থায়ী হলো না। পারমিতা আর রিয়া তাকে হেনস্থা করার জন্য এবার বাড়ির সব গয়নাগাটি চুরি করার নাটক করল। দেবযানী দেবী পুলিশ ডাকলেন। পুলিশ এসে আকাশের ঘর তল্লাশি শুরু করলো। পারমিতা মুচকি হেসে বলল, এবার দেখব কে তোমায় বাঁচায়। পুলিশের হাতে একটা ব্যাগ পড়ল, আর সেখান থেকে সোনাদানার বদলে বেরিয়ে এলো পারমিতার এক পুরনো বন্ধুর ছবি আর অনেকগুলো চেক। আসলে পারমিতা নিজেই চক্রান্ত করে গয়নাগুলো লুকিয়ে রেখেছিল যাতে আকাশকে ফাঁসানো যায়, কিন্তু ভুলবশত সে তার গোপন নথিপত্রের ব্যাগটা পুলিশের সামনে নিয়ে এসেছিল। পুলিশ যখন পারমিতাকে জেরা করতে শুরু করলো তখন সে ঘাবড়ে গেল। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন বিশ্বনাথ বাবু। তার সাথে ছিল সেই আসল ফাইলটা যা পারমিতা ফেলে দিয়েছিল। বিশ্বনাথ বাবু গম্ভীর গলায় বললেন, আমি সব জেনে গিয়েছি পারমিতা। আমি জানতাম তোমরা আকাশকে ফাঁসানোর চেষ্টা করবে, তাই আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। তোমরা যখন আকাশের ফাইলে কারচুপি করছিলে আর ডাস্টবিনে ফেলছিলে, আমি সব রেকর্ড হতে দেখেছি। দেবযানীর মুখ চুন হয়ে গেল। বিশ্বনাথ বাবু এবার গর্জে উঠে বললেন, তোমরা আমার জামাইকে অপমান করেছ। আসলে তোমরা নিজেরা কত নিচু মনের তার প্রমাণ দিয়েছ। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বললেন, অফিসার, আপনি এদের গ্রেফতার করতে পারেন, কারণ এরা মিথ্যা মামলা দিয়ে একজনকে ফাঁসানোর চেষ্টা করছিল। আকাশ তাড়াতাড়ি সামনে এসে বিশ্বনাথ বাবুর হাত ধরে বলল, না বাবা, এমনটা করবেন না। ওনারা আমার আপনজন। আপনি যদি আজ পুলিশে ধরিয়ে দেন তবে এবারই সম্মান ধুলোয় মিশে যাবে। আমি ওনাদের ক্ষমা করে দিলাম। আকাশের এই মহানুভবতা দেখে পুলিশ আর পাড়া প্রতিবেশীরা সবাই অবাক হয়ে গেল। এমনকি পারমিতা আর দেবযানীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। পারমিতা ফুপিয়ে কেঁদে উঠে আকাশের পায়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আকাশ। আমি বুঝতে পারিনি যে তুমি এত ভালো মনের মানুষ। আমরা শুধু তোমার দারিদ্র্য দেখেছি, কিন্তু তোমার বড় মনটা দেখিনি। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ বদলে গেল। আকাশ তার চাকুরির খবরটি সবাইকে জানালো। সে বলল, আমি আজ থেকে আর ঘর জামাই নয়, বরং এই বাড়ির যোগ্য সন্তান হিসেবে থাকতে চাই। তবে বাবা, আমি নিজের উপার্জিত অর্থ দিয়ে আলাদা বাড়িতে থাকতে চাই। দেবযানী দেবী এবার কেঁদে ফেলে বললেন, না বাবা আকাশ, তোমাকে কোথাও যেতে দেব না। তুমি না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে মানুষ চেনা কত কঠিন। শেষ পর্যন্ত আকাশ তার সততা আর ধৈর্যের মাধ্যমে সবার মন জয় করল। বিশ্বনাথ বাবু আনন্দের সাথে ঘোষণা করলেন যে আকাশই হবে তার পুরো ব্যবসার পরবর্তী কর্ণধার। আকাশ তখন মুচকি হেসে পারমিতাকে বলল, আমি তোমাকে দামি শাড়ি দিতে পারিনি ঠিকই, কিন্তু আজ থেকে তোমাকে সারা জীবনের জন্য সম্মান আর ভালোবাসা দিতে পারবো। তাদের পরিবারে ফিরে এলো হারিয়ে যাওয়া সুখ। সোনাপুর শহরের মানুষ এখন আকাশের উদারতার গল্প শোনায়। আকাশ বুঝল, বিপদ যখন আসে তখন চারিদিক অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু সত্যের জয় একদিন হবেই। ভগবান সবসময়ই যারা ধৈর্যশীল তাদের সাহায্য করেন। আজকের জন্য এতটাই। আপনারা কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে গল্পটিকে লাইক করুন এবং এই ধরনের গল্প আরও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।